গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প স্বপ্ন। গল্পটি আমরা মৌসুমী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত লীলা অমনিবাস এই বইটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রীমতী লীলা মজুমদারের লেখা স্বপ্ন। ছোটবেলায় আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখতাম। কখনো যদি কোনো কারণে একটা দুঃখ বা দুশ্চিন্তা নিয়ে শুতে যেতাম, সেই একটা পরিচিত স্বপ্ন দেখতাম। তাকে ঠিক স্বপ্নও বলা চলে না, বরং একটা দৃশ্য দেখতাম। দেখতাম একটা সবুজ শ্যাওলা পড়া পুকুরের কোণ ঘেঁষে একটা মস্ত তেঁতুল গাছ দাঁড়িয়ে রয়েছে। তার গোড়ার শিকড়গুলো মাটি থেকে উঁচু উঁচু হয়ে রয়েছে, আর তার মধ্যে কতকগুলো দিন রাত্রি পুকুরের জলে ভিজে রয়েছে। তাদের গায়ের খাঁজে খাঁজে ঘন সবুজ শ্যাওলা লেগে রয়েছে। দেখতাম যেন সূর্য উঠেছে, তার রোদে পুকুরের জল ঝিকমিক করছে, কিন্তু তেঁতুল গাছতলায় গভীর ছায়া, আর ঝিরঝির শব্দ করে তেঁতুল পাতার ভিতর দিয়ে ঠান্ডা বাতাস বইছে। আমার স্বপ্নে আমি গাছতলায় যেতাম না, পুকুরের বাঁধ অব্দিও পৌঁছাতাম না। দৃশ্যটা চোখে দেখতাম বটে, কিন্তু নিজে থাকতাম দৃশ্যের বাইরে। একবার নয়, দুবার নয়, বহুবার এই স্বপ্নটা আমি দেখেছি। তেঁতুল গাছের প্রত্যেকটা ঝুলে পড়া পাতার গুছি, মাটি থেকে উঁচু হয়ে ওঠা প্রত্যেকটা শিকড়ের গিঁট আমার চেনা হয়ে গিয়েছিল। তাদের কোনো বদল হতো না, তারা বাড়তও না, কমতও না, দুরন্ত বাতাসে ঝরেও পড়ত না। আর সেই ঝিরঝিরে বাতাস কখনো থামত না। সমস্ত দৃশ্যটা যেন একটা ফটোগ্রাফ, সত্যি অথচ অপরিবর্তনীয়। সবটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, এমন করে গেঁথে গিয়েছিল যে শেষটা আর ঘুমিয়ে পড়ে তবে তাদের দেখতে হবে তেমনটা কিন্তু নয়। আমি জেগে জেগেই চোখ বুজলে দেখতে পেতাম সেই পুকুরের ধারের মস্ত তেঁতুল গাছটা। হঠাৎ কেমন ধাঁধা লাগতো, মনে হতো ওই তেঁতুল গাছটাই বুঝি আসল সত্যি, আর আমি এই যে খাচ্ছি, দাচ্ছি, বেড়াচ্ছি, কথা বলছি, এই আমি বুঝি স্বপ্নে আছি। স্পষ্ট মনে পড়ে তখন আমার বয়স 8-9-এর বেশি নয়। আমি আসামের পাহাড়ে একটা শহরে জ্যাঠামশাই আর জ্যাঠাইমার সঙ্গে থাকতাম। আমার মা বাবা কবে আমার শৈশবে মারা গিয়েছিলেন, তাদের কথা একটুও মনে করতে পারি না। মনে আছে জ্যাঠামশাই আমাকে খুব ভালোবাসতেন, আর জ্যাঠাইমা বাসতেন না। তাই বলে আমাকে খেতে পড়তে কষ্ট দিতেন তা কিন্তু নয়, কিন্তু তবুও বুঝতে পারতাম জ্যাঠামশাই আমাকে ভালোবাসতেন বলে এটা ওটা দেন, আর জ্যাঠাইমা দেন ছোট ছেলে মেয়েদের দিতে হয় বলে। আমিও জ্যাঠামশাইকে ভালোবাসতাম, আর জ্যাঠাইমাকে ভালোবাসতাম না। আর তিনি আমাকে ভালোবাসবেন না বলে একটুও দুঃখ হতো না, কিংবা যদি কখনো একটু দুঃখ হতো, আমি জানতাম চোখ বুঝলেই দেখতে পাবো সেই পুকুরের পাড়ের তেঁতুল গাছ, আর তার সেই বাতাসের শব্দও শুনতে পাবো, আর তক্ষুনি আমার মনটা ভালো হয়ে যেত। আমরা থাকতাম ছোট একটা বাংলো ধরনের বাড়িতে, পাশাপাশি সারি সারি ঘর, আর সামনে চওড়া কাঠের বারান্দা। রান্নাঘরটা আলাদা, একটু দূরে, আরো দূরে চাকরদের ঘর, একেবারে একটা ছোট পাহাড়ের নদীর ওপর, আর পেছনে ঘন সরকারি জঙ্গল। মনে আছে
শীতের শেষে গভীর রাতে আমার ঘুম ভেঙে যেত, আর একা চুপ করে শুয়ে শুয়ে শুনতাম সরল গাছের বনের ভিতর শীতের হাওয়া মাতামাতি করছে, আর কোথায় যেন একটা কুকুর ক্রমাগত ডাকছে। সেই শীত আর নির্জনতা আর শূন্যতা আস্তে আস্তে আমার বুকের বোঝার মতো ভারী হয়ে আসত। আমি আমার ছোট হাত পাগুলিকে লেপের মধ্যে গুটিয়ে নিয়ে পাথরের মতন প্রায় আড়ষ্ট হয়ে যেতে গিয়ে মনে করতাম তেঁতুল গাছতলায় পুকুরের সবুজ জলে সূর্যের আলো ঝিকমিক করছে, আর মিষ্টি একটা বাতাস দিচ্ছে। অমনি আমার কানের মধ্যে দিয়ে সেই উদাস হাওয়ার এক টানা সুর কোথায় যেন মিলিয়ে যেত। পৃথিবীর সব জিনিস থেকে যার বেশি দাম সেই মনের শান্তি আমার ছোট প্রাণটাকে ভরিয়ে দিত। মনে আছে সেখানে বর্ষাকালে অনবরত বৃষ্টি পড়ত। সেরকম অবিরাম বৃষ্টি বোধ করি পৃথিবীর আর কোনো দেশে ভাবাও যায় না। রাতে ঘুমোতে যেতাম কানে বৃষ্টির আওয়াজ নিয়ে। সকালে ঘুম ভেঙে শুনতাম বাড়ির টিনের ছাদের ওপর সেই একই সুরে বৃষ্টি পড়ছে। আমি জানলার কাঁচের ওপর থেকে পর্দা সরিয়ে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে বাইরে দেখতে চেষ্টা করতাম। অবিরাম বৃষ্টিধারার দিকে তাকিয়ে দেখতাম অন্য দেশের মতন হীরের মালার মতন বৃষ্টিধারা নয়। এখানে আকাশ থেকে নেমে আসছে যেন একটা লম্বা স্রোতের মতন। হঠাৎ বৃষ্টির জলের শব্দ থেমে যেত, আর আমি অবাক চোখে তাকিয়ে থাকতাম আমার সেই পুরনো তেঁতুল গাছটার ভিজে শিকড়ের উপর। এমনি করে আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। স্কুলে গেলাম। ছেলেবেলাকার প্রিয় খেলাগুলো একেবারে ছেড়ে দিলাম। ছেলেবেলাকার আদরের জিনিসগুলো একে একে ত্যাগ করলাম। এমনকি শেষে একদিন যে জিনিস আমার প্রাণের সবচেয়ে আদরের ছিল, সেই রিল সুতোর বাক্সে ভরা কতকগুলো শামুক, ঝিনুক আর রঙিন খড়ির টুকরো, সেসবও অন্য মনস্কভাবে যে কোন অযোগ্যকে বিলিয়ে দিলাম নিজেরই মনে নেই। আমি আরো বড় হলাম। সেলাই শিখলাম, রান্না শিখলাম, ঘর গুছাতে শিখলাম, গান গাইতে শিখলাম, চুল বাঁধতে শিখলাম, ভালো করে চলতে ফিরতে, সাজতে গুজতে, কথা বলতে শিখলাম। এত সব শেখার মধ্যে আর স্বপ্ন দেখার সময় কোথায়? তবু যদি কোনোদিন কঠিন অসহিষ্ণু কথা বলে জ্যাঠাইমার বা জ্যাঠামশাইয়ের মনে কষ্ট দিতাম, কিংবা জ্যাঠাইমার অযথা রূঢ় কথা বলতেন, কি নিজে একটু ছোট ভুল করে কি বুদ্ধি দোষে একটা গুরুতর কোনো অন্যায় কাজ করে ফেলতাম, যদি রাতে শুতে গিয়ে মনটা বিষণ্ণ হতো, তখনই স্বপ্ন দেখতাম গভীর সবুজ জলের ধারে হালকা সবুজ পাতায় ভরা বিশাল তেঁতুল গাছ। নিরবিচ্ছিন্ন শান্তিতে সেই আমার শৈশবে যেমন দেখেছি ঠিক তেমনই। সে দাঁড়িয়ে রয়েছে পুকুরের ধারে। পুকুরের জলের রোদের আলো এতটুকুও ম্লান হয়নি, আর তখনই সুগভীর অনাবিল শান্তিতে আমার গোটা মনটা ভরে যেত। এক এক সময় ভেবেছি হয়তো খুব ছোটবেলায় মা বাবার সঙ্গে ওই পুকুরের ধারের তেঁতুল গাছ হয়তো আমি দেখেছি। সেই একটুখানি হয়তো মনে আছে, বাকি সব হয়তো আমি ভুলে গিয়েছি। আবার মনে হতো হয়তো বড় হয়ে ওই রকম তেঁতুল গাছ জাতীয় কিছু একটা আমার সাথে ঘটবে, তাই হয়তো অমন আমি একটা স্বপ্ন বারে বারে দেখি। কিন্তু ভিতরে ভিতরে জানতাম ও তেঁতুল গাছ পৃথিবীর মাটিতে গজায়নি, ওর চারাও এখনো অঙ্কুরিত হয়নি, কোনোদিন হয়তো হবেও না। দিন দিন যেমন বড় হতে লাগলাম, জ্যাঠামশাই আমাকে কাছে টেনে নিতে লাগলেন। তিনি ছিলেন পণ্ডিত মানুষ, কবি মানুষ। নিজে পণ্ডিতই করতেন না, খালি অন্য পণ্ডিতদের প্রতিটি কথা বুদ্ধি দিয়ে যাচাই করে নিতেন, আর অন্য কবিদের কবিতা অস্থি দিয়ে প্রত্যেকটা শিরা দিয়ে মর্মে মর্মে অনুভব করতেন। সেই কল্পনার রাজ্যে আমাকেও টেনে নিয়ে গিয়েছিলেন। ছোটবেলা থেকে খুকুমনির ছড়া দিয়ে আরম্ভ করে শেষে এমন সময় এলো ইংরেজি, বাংলা সব কাব্যের দরজা আমার সামনে খুলে দিলেন। আস্তে আস্তে জ্যাঠাইমার কাছ থেকে সরতে সরতে শেষে এমন একটা জায়গায় দাঁড়ালাম
যেখানে তার সব থেকে চোখা কথাটিও আমার মনে কোনো আঁচড় দিতে পারত না। আমার মনের ওপর যেন একটা বর্ম আটা ছিল। তাকে ভেদ করতে হলে যে অস্ত্র দরকার তা জ্যাঠাইমার জানা ছিল না। কিন্তু জ্যাঠামশাই অনায়াসে দুখানা পোকা খাওয়া কালো মতন মলাটের ভেতর থেকে তা বার করে দিতে পারতেন। একজন ইংরেজ কবি একবার বলেছিলেন, যা আমরা চাই তাই যদি ধরাছোঁয়ার মধ্যে আনা যেত তাহলে স্বর্গ আর স্বর্গ থাকত না। যেটা আমাদের আদর্শ সেটাকে লক্ষ্য করে আমাদের সমস্ত কাজ চলবে, কিন্তু আদর্শটা পর্যন্ত কোনোদিন পৌঁছাবো না। কারণ যদি পৌঁছালাম তাহলে আদর্শ আর আদর্শ থাকল না, বাস্তব হয়ে গেল। আমিও এই কথাকে প্রতিষ্ঠা করে রেখেছিলাম মনে মনে। তাই আমি হতাশও হতাম না, দুঃখও পেতাম না। যা কিছু শ্রেষ্ঠ তাকে আমার সেই তেঁতুল গাছের শিকড় ধোয়া জলের মতন ধরাছোঁয়ার বাইরে মনে করতাম। হঠাৎ আমার এই মন গড়া আদর্শবাদকে উলট পালট করে দিয়ে দুঃখবাদ আমার জীবন জুড়ে বসল। আমার জ্যাঠামশাই হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন। একদিন বর্ষার সন্ধ্যায় কোলের ওপর থেকে আধ ছেঁড়া শেক্সপিয়ারের বইটা নিয়ে হঠাৎ মারা গেলেন। আমি লাইব্রেরিতে প্রথম গিয়ে তাকে খুঁজে পেলাম। কারোর মলিন হাতের ছোঁয়া লাগবার আগেই আধ ছেঁড়া সেই আদরের বইটাকে আমি তাকে তুলে রাখলাম। জ্যাঠাইমা এলেন, কাঁদলেন, শাঁখা ভাঙলেন, চুল ছিঁড়লেন, সব কিছু করলেন, সবার সহানুভূতিও পেলেন। তার দুটি হ্যাংলা মতন ভাইপোকে আনলেন মনের ব্যথা হালকা করবার জন্যে। জ্যাঠামশাইয়ের উইল বার করলেন, তাতে জ্যাঠামশাই তাকেই একমাত্র উত্তরাধিকারী করে গেছেন। বহুদিনের পুরনো হলদে হয়ে যাওয়া একখানি উইল, তাতে আমার নাম গন্ধও ছিল না। আমার সুখ দুঃখ অনুভব করবার, অভিমান করবার, এমনকি সবার অগোচরে স্বপ্ন দেখবার ক্ষমতাও চলে গিয়েছিল ততদিনে। হঠাৎ একদিন চেতনা হলো, এ বাড়ির ক্ষুদ্রতম কোণেও আমার দাঁড়াবার স্থান নাই। সব ওই জ্যাঠাইমার আর তার হ্যাংলা মতন ভাইপো দুটির এলাকা। আমি দূর দেশ থেকে একটা স্কুলে সামান্য চাকরি নিয়ে চলে গেলাম। যাবার সময় জ্যাঠাইমা আমাকে আশীর্বাদ করলেন। সেই রাতে জ্যাঠামশাই মারা যাবার পর প্রথম আমি আবার সেই স্বপ্নটি দেখলাম। তখন মনে হলো এই জগতে আর কেউ কোনো দিনও আমাকে বিচলিত করতে পারবে না। কিন্তু সকালে উঠে দেখলাম জ্যাঠামশাইয়ের ওপর একটু অভিমান থেকে গেছে, আমাকে ভুলে যাওয়ার জন্যে। তারপর একে একে 15টা বছর কেটে গেল। আমি বিবাহ করলাম না। কাজের মধ্যে এমন জড়িয়ে পড়লাম যে পড়াশোনা করবারও তেমন অবসর পেলাম না। জ্যাঠাইমার কোনো খোঁজ নিলাম না। তিনিও একদিনের জন্য আমার কথা মনে করলেন না। প্রথমটা উৎসাহ করে কাজ আরম্ভ করলাম। তারপর যখন দেখলাম বছরের পর বছর সেই একই কাজ চাকার মতন ঘুরছে, দারুণ একটা ঔদাসীন্য এলো। মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সেরকম সৌন্দর্য আমার ছিল না। যদি কোনো গুণ থেকে থাকে তাহলে চিনতে পারবার মতন এত কাছে কেউ আমার কোনোদিন আসেনি। আমার যৌবন আস্তে আস্তে গড়িয়ে চলল। মনে হতো জীবন বুঝি আমার ব্যর্থ হয়ে গেল। কিছু পেলাম না, কিছুই দেখলাম না। আমার পৈতৃক সম্পত্তিটুকুও জ্যাঠাইমার হ্যাংলা ভাইপোরা নিয়ে নিচ্ছে। মনে হতো ওদের সঙ্গে মামলা করি, আমার বাপের ভাগটুকুও আদায় করে নি। আবার মনে হতো, বাপ, আমার বাবা কই? জ্যাঠামশাই ছাড়া আমার আবার অন্য বাবা কই? জ্যাঠামশাই যিনি আমার নাম করতে ভুলে গেলেন, তিনি নয়তো কি আমার বাবা? আর মামলার কথা মনেও আনলাম না। যেদিন রাগ নিয়ে অভিমান নিয়ে শুতে যেতাম সেদিন আর কোনো স্বপ্ন দেখতাম না। আর যেদিন জ্যাঠামশাইয়ের কথা ভেবে ঘুমোতাম সেদিনই দেখতাম সবুজ শ্যাওলা জমা পুকুরের জলের ধারে ঘেঁষে সেই মস্ত একটা তেঁতুল গাছ। শিকড়গুলো সব মাটি থেকে উঁচু উঁচু হয়ে রয়েছে, কতগুলি জলে ভিজে সবুজ হয়ে রয়েছে, আর ওপর থেকে ফিকে সবুজ পাতার ছড়া নেমে এসেছে। সোনালি রোদ পুকুরের জলে ঝিকমিক করছে, আর শীতল মধুর হাওয়া দিচ্ছে আমার সর্বাঙ্গে, আমার সর্বান্তকরণে।
এমনি করে এক এক করে 15 বছর কেটে গেল। আমার জীবনের 34টা বছর কেটে গেল। এমনি করে কেটে গেল বলা ঠিক হবে না। শেষের 5টা বছর আমি আবার পড়াশোনা আরম্ভ করলাম। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে ছোট একটা কবিতা লিখে ফেললাম। তারপর আরও অনেক কবিতা লিখলাম। লোকের কাছে কবি বলে পরিচিত হলাম। আর রাতের পর রাত আমার সেই মধুর স্বপ্ন দেখতে লাগলাম, যে স্বপ্নে আমার কোনো স্থান নেই, আমি শুধুমাত্র দর্শক। কবির যেমন মাটির পৃথিবীতে স্থান নেই, সে যেমন দর্শক মাত্র, ঠিক তেমনই জ্যাঠামশাইয়ের সেই শীতের দেশের মস্ত লাইব্রেরির হাওয়া একটু একটু আমার ছোট ঘরেও বইত। আমি মনের মধ্যে আশ্চর্য শান্তি পেয়ে ফেলাম। তখন আমার 15 বছর না দেখা জ্যাঠাইমার কথা মনে করলাম। আসামের সেই শহরের সীমানায় সেই লম্বা গড়নের বাংলোটার কথা মনে পড়ল। তার বাগানের প্রত্যেকটা ফুলের ঝোপ, লতায় জড়ানো গাছ মনে করলাম। আমার সেই ছোট ঘরখানা মনে করলাম। রাতে শুয়ে সেই বাড়ির পিছনে নদীর ধারে সেই সরকারি ঘন বনের মধ্যে বাতাস বওয়ার শব্দ মনে করলাম। শোঁ শোঁ করে একটানা সুরে সরল গাছের লম্বা সূঁচের মতন পাতার মধ্যে দিয়ে বাতাসের শব্দ মনে করলাম। মনে হলো রাতের সেই জঙ্গলের হুতুম পেঁচা আর শিয়াল ডাকত। সেখানে এমনি কাক ছিল না, বড় বড় কুচকুচে দাঁড় কাকড়া সরল গাছের এবড়ো খেবড়ো ডালে বসে আ আ করে ডাকত। গতকালকার সারা দিনের কথা যত না স্পষ্ট মনে করতে পারি, তার থেকেও বেশি স্পষ্ট করে আমি আমার সেই কবেকার ছেলেবেলাকার সেই সমস্ত খুঁটিনাটি শুদ্ধ মনে পড়ে গেল। রান্নাঘরের সামনে ন্যাশপাতি গাছতলায় চাটাইয়ের ওপর সকালবেলা জ্যাঠাইমা আর আমি দুজন মিলে বড়ি দিতাম। সেই ডাল বাটার সোঁদা সোঁদা গন্ধটা পর্যন্ত আমার নাকে এলো। শীতের দিনে মালি শুকনো পাতা জড়ো করে গাদা করে রাখত আর সন্ধেবেলা তাতে আগুন ধরিয়ে দিত। আমি খুব কাছে ঘেঁষে দাঁড়াতাম। মুখের দিকটা আগুনে তেতে লাল হয়ে যেত, কিন্তু পিঠের দিকটায় ঠান্ডা বরফ হয়ে থাকত। তারপর আগুন উপড়ে নিভে যেত, তবু ছাইয়ের ভেতরে অনেকক্ষণ জ্বলত। আমিও ঘরে চলে যেতাম। কাপড়ে চোপড়ে পোড়া পাতার একটা গন্ধ লেগে থাকত। কতদিনকার ভুলে যাওয়া সেই কনকনে ঠান্ডা জলে হাত ধোয়া, কনকনে ঠান্ডা বিছানায় শোয়া, সমস্ত কিছু মনে পড়ে গেল। জ্যাঠামশাইয়ের গলার আওয়াজটা মনে পড়ল, জ্যাঠাইমাকে মনে পড়ল। ভাবলাম কাল জ্যাঠাইমাকে একটা চিঠি লিখব। কিন্তু আমি জ্যাঠাইমাকে চিঠি লিখবার আগেই জ্যাঠাইমা আমাকে চিঠি লিখে ফেললেন। লিখলেন, তোমাকে অনেক বছর দেখিনি। উনি তোমাকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন, সে কথা জন্মে কখনো ভুলব না। আমার শরীর মন ভেঙে পড়েছে, বোধহয় আমার সময়ও হয়ে এসেছে। তার আগে তোমাকে একবার দেখতে চাই। আমি জানি আমার কাছ থেকে তুমি কিছুই আশা করো না, যত দূর জানি তোমার কোনো কিছুর অভাবও নেই। তাই আমার সমস্ত আমার ভাইপোদের দিয়ে দিচ্ছি। তাতে তুমি কিছুমাত্র দুঃখিত হবে না, এটা আমার বিশ্বাস। তবু মারা যাওয়ার আগে তোমাকে একবার দেখতে চাই। তারপর যদি কোনোখানে তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হয়, তোমার কথা যেন বলতে পারি। আমার জন্য নয়, জ্যাঠামশাইয়ের জন্য আমাকে দেখতে চান। প্রথমটা একটু রাগ হলো, তারপর হাসিও পেল। দিব্যি আমার বাপের সম্পত্তিটি গাপ করে বলছেন যে তিনি নিশ্চয়ই জানেন আমি কিছু আশা করি না। তারপর নিষ্ঠাবতী জ্যাঠাইমার প্রতিভক্তি দেখে যে পতিত মনের বাইরের দরজা অবধিও পৌঁছাবার তার ক্ষমতা ছিল না, তার সেই অটল প্রতিভক্তি দেখে বৃদ্ধা মূর্খা মরুরা জ্যাঠাইমার জন্য আমার সমস্ত মনটা করুণায় ভরে গেল। আমি তখনই যাওয়ার আয়োজন করলাম। 15 বছর আগেকার কথা, অসহ্য রকম দীর্ঘ 15 বছর আগেকার কথা আমার কানকে ঝালাপাড়া করে দিতে লাগলো। ভাবছিলাম বুঝি আমি উদাসীন হয়ে গিয়েছি, নির্বিকার অনাসক্ত হয়ে গিয়েছি। কিন্তু পুরনো জায়গার পুরনো দৃশ্যগুলো চোখে পড়তেই তখনকার সমস্ত দুঃখ দুর্দশাগুলো আমাকে জেঁকে ধরল। আমি সেই অতি পরিচিত কাঠের সিঁড়িটার 4টে ধাপ উঠেই জ্যাঠামাকে প্রণাম করলাম। জ্যাঠাইমা বসতে বললেন। দেখলাম তিনি অতি বৃদ্ধা হয়ে গিয়েছেন, শুকিয়ে ছোটটি হয়ে গেছেন।
তখনই তিনি কিছু বলবার আগেই তার সমস্ত অবজ্ঞা অনাদর ক্ষমা করে দিলাম। দেখলাম ছোটবেলা থেকে সব বিষয়ে যে আমার প্রতিদ্বন্দ্বী ছিল সে একটা ছায়া মাত্র। যৌবনে কত অসম্ভব ঘটনা কল্পনা করতাম। জ্যাঠাইমা ও তার হ্যাংলা ভাইপোদের অপদস্থ হওয়া কত অসম্ভব কল্পনা। আজ তাদের প্রতি করুণা হয়। যাদের করুণা করা যায় তাদের সঙ্গে শত্রুতা করা যায় না, তারা আশ্রিতের মতন রয়ে যায়। তাই তখনই আমার সব অভিমানের একেবারে অবসান হলো। আমার দুর্লভ যৌবন ব্যর্থ করে দেওয়ার জন্য আমার সব অভিযোগের অবসান হলো। জ্যাঠাইমা বুড়ি হয়ে গেছেন বলে তাকে ক্ষমা করে দিলাম। সন্ধ্যাবেলা লাইব্রেরিতে গিয়ে দেখলাম চিমনিতে একটুখানি কাঠের আগুন জ্বলছে। তার পাশে জ্যাঠামশাইয়ের হাতল দেওয়া চেয়ারটা তেমনি ভাবে পড়ে রয়েছে। শেক্সপিয়ার কোলে নিয়ে জ্যাঠামশাইয়ের শেষ দেখার কথা মনে পড়ে গেল। তাক থেকে আধ ছেঁড়া বইখানা ধীরে ধীরে নামিয়ে রাখলাম। অমনি তার ভেতর থেকে দু একখানা পুরু কাগজ মাটিতে পড়ে গেল। তুলে দেখলাম মারা যাওয়ার ঠিক কয়েকদিন আগের তারিখ দেওয়া 2 কপি উইল, জ্যাঠামশাইয়ের শেষ উইল। তাতে আমাকে দিয়ে গেছেন 3 ভাগ আর জ্যাঠাইমাকে 1 ভাগ সম্পত্তি। আমার মাথা ঘুরে গেল। আমার অতৃপ্ত যৌবন অতীত থেকে ফিরে এসে আমার শিরা ধরে স্নায়ু ধরে টানাটানি করতে লাগলো। এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারত? যতদিন পাইনি ততদিন শুধু অভিমানী ছিল। এই যে পেয়েও পাইনি, তাই এমন অন্ধ আদিম হতাশায় আমার সমস্ত হৃদয় মন তোলপাড় হতে লাগলো যে তার কাছে খুন করা, আত্মহত্যা করাও ছেলেখেলা বোধ হতে লাগলো। এমন সময় লাইব্রেরির 4খানা বই ভরা দেওয়াল সরিয়ে দিয়ে, চিমনির আগুনের শব্দ ছাপিয়ে দিয়ে দেখলাম শ্যামল ঘন পুকুরের জলের ধারে উঁচু শিকড় বার করা তেঁতুল গাছ, আর কতকগুলো শিকড় ভিজে ভিজে সবুজ রং ধরে গেছে। ওপর থেকে সবুজ পাতার ছড়া নেমে এসেছে। সবুজ জলে সোনালি রোদ চিকমিক করছে, আর সেই মৃদু মধুর বাতাসের একটুখানি শব্দও শুনতে পেলাম। যে জল কোথাও নেই সে সবুজ ভগবানও কল্পনা করেনি। যে গাছ আজও জন্মায়নি, কখনোও জন্মাবে না, আজ আমি তার শীতল ছায়ায় প্রবেশ করলাম। তাতে আকণ্ঠ অবগাহন করলাম। আমার মুখে, আমার চুলে সেই হাওয়ার ছোঁয়া লাগলো। আমি ত্রস্ত হাতে উইলখানা ধরে আগুনের মধ্যে ফেলে দিলাম। বুকের মধ্যে হঠাৎ জ্যাঠামশাইয়ের কবিদের সেই অনাসক্তি খুঁজে পেলাম, যার জন্য সত্য আর স্বপ্ন জায়গা বদল করে। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প স্বপ্ন। গল্পটির এই অডিও রূপান্তর লেখিকার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে মৌসুমী প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ লীলা অমনিবাস এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। ভালো থাকবেন সকলে। নমস্কার।